আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সহকারী কোঅর্ডিনেট অফিসার 2020 পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। এটি হচ্ছে 2020 সালে অনুষ্ঠিত হয়েছে। 60 মিনিটে মোট 70 মার্কের একটা পরীক্ষা। Questions 1 to 4. For each question, identify the appropriate words to fill in the gap. প্রথম প্রশ্নটি হচ্ছে, after it was repaired, the car dash again. After it was repaired, the car dash again. উত্তর হচ্ছে ran perfectly. Ran perfectly. After it was repaired, the car ran perfectly again. এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার কোশ্চেন, the test consists dash 40 question. The test consists of হবে, consists সাথে এটার সাথে of হয়, সো এটার উত্তর হচ্ছে বি হবে। এরপরের কোশ্চেন 3 নম্বরে আছে, আর ইউ অ্যাওয়ার ড্যাশ দ্য সিচুয়েশন ইন লিবিয়া। আর ইউ অ্যাওয়ার অফ, তুমি কি সচেতন বা অবগত লিবিয়ার সিচুয়েশন নিয়ে। আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ টু মেক ইউর ড্রিমস কাম ট্রু, এটা হবে ডি নাম্বার। 5 নাম্বার কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা যদি প্রথমেই দেখি, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, why did you have done this, এটা তো হবে না, why did you have done this, why you had done this, why you have done this. সো এখানে যদি অপশন বিবেচনা করেন তাহলে হচ্ছে অপশন এ হবে উত্তর, why have you done this, why have you done this, এটা হবে উত্তর, why you have done this এটা নয়। ওকে, প্রথম 5টি কোশ্চেন চলে গেল। এবার আমরা চলে যাই হচ্ছে এই কোশ্চেনটা 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে 4টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেলড? উত্তর হচ্ছে এ, অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট হচ্ছে কারেক্টলি স্পেলড, বাকিগুলো হচ্ছে কারেক্টলি স্পেল না। অ্যাপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট বোঝা যায় এমন, স্পষ্ট বোঝা যায় এমন। পরবর্তী কোয়েশ্চেন দেখেন 6 আর 7 নাম্বার দুইটাই একই টাইপের কোয়েশ্চেন, যে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 7 নাম্বার কোয়েশ্চেনে দেওয়া আছে অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্টলি স্পেলড। এগ্রিগেট, বি নাম্বারটা হচ্ছে উত্তর, এগ্রিগেট। এগ্রিগেট মানে হচ্ছে সমষ্টিগত। এখানে খুবই কনফিউজিং, যেমন এটা অনেকে মনে করতে পারেন এটার সাথে এটার খুবই মিল আছে, কিন্তু এখানে জিএটিই গেট, নট জিআরএটিই গ্রেট, ওরকম না। 8 থেকে 10 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইংলিশ ওয়ার্ড। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইংলিশ ওয়ার্ড। অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার মানে হচ্ছে লেগে থাকা, আছে সি। অ্যাডহিয়ার মানে হচ্ছে লেগে থাকা, পরিশ্রম করার মানসিকতায় লেগে থাকা, এরকম করে বোঝায়। অপ্রেস, অপ্রেস মানে হচ্ছে বি, নিপীড়ন। অপ্রেস মানে বি, নিপীড়ন। 10 নম্বর কোয়েশ্চেন, কনসাইজ, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত। 11 নম্বর প্রশ্ন হচ্ছে আদপ্রান্ত। আদপ্রান্ত বলতে কি বোঝায়? অর্থাৎ হচ্ছে এটা আগাগোড়া হবে, আগাগোড়া। আর 12 নম্বর প্রশ্ন হচ্ছে সমীরণ শব্দের অর্থ কি? সমীরণ শব্দের অর্থ হচ্ছে বাতাস। সমীরণ শব্দের অর্থ হচ্ছে বাতাস। 13 নম্বর প্রশ্ন, 13 থেকে 16 নাম্বার সবগুলো প্রশ্ন একই টাইপের। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? তো আমরা 13 নম্বর প্রশ্নে এই যে 4টা অপশন, সেটার মধ্যে কোনটা শুদ্ধ? উত্তর হচ্ছে সি, মরীচিকা। এই মরীচিকা হচ্ছে শুদ্ধ বানান, আর বাকিগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো অপরিচিত আমাদের বানানগুলো। 14 নম্বর প্রশ্ন একই টাইপের প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে সি, দুরবস্থা। দুরবস্থা এই বানানটি শুদ্ধ, সি নাম্বার, সি নাম্বার এই বানানটি শুদ্ধ। তারপরে 15 নাম্বার, এটাও একই টাইপের, নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে এটার 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 ডি, গীতাঞ্জলি। 15 নাম্বারটা উত্তর হচ্ছে ডি, গীতাঞ্জলি। 16 নাম্বারটা একই, কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে 16 নাম্বারের বি, তিরস্কার। তিরস্কার পুরস্কার দুটোতেই দন্ত স। এক কথায় প্রকাশ করুন, যে ভূমিতে ফসল জন্ম হয় না, যে ভূমিতে ফসল জন্ম হয় না
সেটাকে এক কথায় আপনি প্রকাশ করুন। উত্তর হচ্ছে ঊষর। ঊষর ঊষর ধর্মের সার বাগধারাটির অর্থ কি? ধর্মের সার বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে অকর্মণ্য। ধর্মের সার বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য। কোন্দল শব্দের অর্থ কি? কোন্দল শব্দের অর্থ হচ্ছে বিবাদ। বিবাদ। 20 নম্বর প্রশ্ন, কি করতে হবে ভেবে পায় না তার এই অবস্থাকে কি বলা হয়? উত্তর হচ্ছে বি কিংকর্তব্য বিমূঢ়। নাকি কি করতে হয় ভেবে পায় না? উত্তর হচ্ছে বি কিংকর্তব্য বিমূঢ়। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে, আমি একটু সুযোগ দিচ্ছি আপনাদেরকে, আপনারাই চিন্তা করতে পারেন। উত্তর হচ্ছে ক 1921। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত হতে হবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে অপশন বি 25। অপশন বি 25। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ কে দেন? বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন। এরপরে 24 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুতে এখন পর্যন্ত কতটি স্প্যান বসানো হয়েছে? এটা বর্তমান সেন্সে আর দরকার নেই। সম্প্রতি কোন দেশে এক সপ্তাহে 3 বার রাষ্ট্রপতি বদল করা হয়েছে? সম্প্রতি কোশ্চেনও এখন আর দরকার নেই। এরপরে 26 নম্বর প্রশ্ন, ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চর হচ্ছে নোয়াখালীতে অবস্থিত। রোহিঙ্গা ইস্যুর কারণে ভাষাঞ্চরটা বর্তমানে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, ইউআরএল শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? ইউআরএল শব্দটি ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত। এটার পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। মূলত এটি দ্বারা ইন্টারনেটে অবস্থিত বিভিন্ন কন্টেন্ট বা ওয়েব পেজের অ্যাড্রেস বোঝা যায়। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এই ভাস্কর্য যিনি তৈরি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, সেই স্থপতির নাম নিতুন কুণ্ড। 1 মেগাবাইট ইকুয়াল টু কত বাইট? 1 মেগাবাইট ইকুয়াল টু কত বাইট? 29 নাম্বারটার উত্তর এখানে দেওয়া নেই, কারণ 1 মেগাবাইট হচ্ছে 10,000, সরি 1 2 3 4 5 6 7, তার মানে 10,48,576 হবে। এখানে কোনো অপশনই সেরকম নাই, সো এটা একেবারে বিভ্রান্তিকর একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন ইমেইলে সিসি এর অর্থ কি? সিসি এর অর্থ হচ্ছে 30 নাম্বারটা বি, সেটা হচ্ছে কার্বন কপি। সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। এ পর্যায়ে আমরা যে প্রশ্নগুলো দেখব সেগুলো বেশিরভাগই ম্যাথমেটিক্যাল প্রশ্ন। একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। যদি ওই কোম্পানির মোট কর্মকর্তাদের 40% মহিলা হয়, তবে ওই কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত? আমি আগেই বলে দেই, এখানে আমরা ধরে নিব আমাদের হিসাবের সুবিধার জন্য যে ওই কোম্পানিতে মোট কর্মকর্তা হচ্ছে 100 জন। এটা আমরা ধরে নিলাম। তাহলে 100 জনের মধ্যে মহিলারা কতজন আছে দেখেন। একটি কোম্পানির মোট কর্মকর্তাদের 40% মহিলা, তার মানে মহিলা আছে 100 এর 40% মানে 40 জন, আর পুরুষ আছে তার মানে 60 জন। এখন এই 40 জন মহিলার মধ্যে তারা 50% হচ্ছে বিবাহিত। 40 জনের 50% মানে 20 জন বিবাহিত, আর পুরুষ হচ্ছে আসে 60 জন। 60 জনের 30% বিবাহিত। তাহলে 60 জনের 30% মানে 18 জন। তাহলে 18 আর 20 মিলে হচ্ছে টোটাল 38 জন বিবাহিত, তার মানে 62 জন হচ্ছে অবিবাহিত। এইভাবে করে এটা বের করে ফেলবেন সহজেই। ওই এক্স টেক্স না ধরলেই হবে এখানে, তাহলে আর জটিল হবে। পরবর্তী প্রশ্ন, কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিত এবং 50% বাংলায় পাশ করেছে? যদি উভয় বিষয়ে 40% পাশ করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? এই টাইপের প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন, যে কোনো পরীক্ষায় 70% গণিত এবং 50% বাংলায় পাশ করছে। তাহলে দেখেন গণিতে পাস এন এন অফ এম 70, আর বাংলায় পাস এন অফ বি হুইচ ইজ 50। এরপর বলছে যে উভয় বিষয়ে পাস, উভয় বিষয় মানে হচ্ছে কমন ইন্টারসেকশন, সো 40, এই যে উভয় বিষয়ে পাস হচ্ছে 40। এখন
আমরা দেখব যে অন্তত এক বিষয় পাস করছে কারা, এটা হচ্ছে অন্তত এক বিষয় পাস। তাহলে সেটা ফর্মুলা তো আমরা জানি, এই এন অফ এম ইউনিয়ন বি, এটাকে এভাবে এই ফর্মুলা লিখতে হয়, তাই না? তাহলে অন্তত একজন, এই নান ফান এগুলা ঠিক আছে সাথে অ্যাড করছে কেন? কারণ পুরা সেটটা আনার জন্য, মানে একজনও পাস করে নাই এমন, এটা আসলে দরকার নেই। আচ্ছা যাই হোক, তাহলে আপনার, ও আচ্ছা, ওরা মোট শিক্ষার্থী ধরছে, তাহলে এগুলো হচ্ছে শুধু ম্যাথে পাস, শুধু বাংলায় পাস, তারপরে হচ্ছে ম্যাথ আর বাংলায় কমন যারা পাস করছে তারা তো, তাদেরকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, প্লাস যারা ফেল করছে তাদেরকে রাখছে। সো এখান থেকে তুমি সব মান বসাও, মোট স্টুডেন্ট 100 বসায় দাও। ম্যাথে পাস করছে 70, বাংলায় পাস করছে 50, উভয় বিষয়ে পাস করছে 40, তা থেকে নান হিসাব করো, নান আসবে 20 জন। তো 20 জন মানুষ উভয় বিষয়ে ফেল করছে, ঠিক আছে? তো এই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আর কি, এই টাইপের ম্যাথ খুবই কমন। পরবর্তী প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি অপুর পকেটে 7টি লাল, 3টি সবুজ ও 3টি কালো মার্বেল আছে। তাহলে অপু পকেট থেকে কমপক্ষে কয়টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে? ঠিক আছে, প্রত্যেক রঙের কমপক্ষে একটি করে মার্বেল থাকবে। আমি আবারও পড়ছি, কোশ্চেনটা একটু ঝামেলার আছে। অপুর পকেটে 7টি লাল, 3টি সবুজ, 3টি কালো মার্বেল আছে। তাহলে একটু লিখে ফেলি, লাল হচ্ছে 7টা, সবুজ হচ্ছে 3টা, আর ব্ল্যাকও হচ্ছে 3টা, ঠিক আছে? তারপরে বলছে অপু পকেট থেকে কমপক্ষে কয়টি মার্বেল বের করলে, কমপক্ষে কয়টা মার্বেল বের করলে প্রত্যেক রঙের একটি করে মার্বেল থাকবে। তাহলে অপু যদি প্রথম 7 বারের চেষ্টায় 7টি লাল এবং পরের 3 বারের চেষ্টায় 3টি সবুজ মার্বেল বের করে, তবে 11তম বারে 3টি কালো মার্বেল থেকে একটি মার্বেল বের করবে। তাহলে কমপক্ষে 11টি মার্বেল বের করলে, কমপক্ষে 11টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে। লজিকটা ঠিকই আছে। ধরো প্রথমবার 7টাই রেড পাইলা প্রথম 7 বার, পরের আরো 3 বার 3টাই গ্রিন পাইলা, তাহলে তোমার যদি ব্ল্যাক পাইতে হয় তার মানে আরো একবার তুলতে হবে, 7 আর 3 10 আর 1 11। সো মোট হচ্ছে 11 বার তুললে কমপক্ষে হচ্ছে প্রত্যেক রঙের একটা করে মার্বেল পাওয়া যাবে। কোশ্চেনটা একটু নন ইনটিউটিভ টাইপ, ইনটিউটিভ বাট স্টিল ইজ গোইং টু বি ডিফিকাল্ট ফর সাম অফ আস যদি প্র্যাকটিস না করে যাই। যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড হয়, তাহলে x, y এবং z এর গড় মান কত? ওয়েল, গড় মান বের করার জন্য আমরা তিনটাকে যোগ করব এভাবে, x, y প্লাস z ডিভাইডেড বাই 3, গড় মান, তাই না? তাহলে দেখেন x প্লাস ওয়াই, সেটার মানে হচ্ছে z, আর এখানে একটা z আছে, ডিভাইডেড বাই 3, তাহলে হবে 2z বাই 3। তাহলে 2z বাই 3, তার মানে হচ্ছে অপশন হচ্ছে বি। সো 34 নম্বরের উত্তর হচ্ছে বি। 35 নম্বর প্রশ্ন হচ্ছে রুবেলের ওজন 54 কেজি, তার ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের 0.5 গুণ, তার ছোট বোনের ওজন রুবেলের ওজনের চেয়ে 30 কেজি কম, তাদের তিনজনের মোট ওজন কত কেজি? আচ্ছা, রুবেলের ওজন যদি হয় 54, তার ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের নাকি 0.5 গুণ, তার মানে ছোট ভাইয়ের ওজন হচ্ছে 0.5 গুণ ইন্টু 54, তার মানে 27 কেজি। আচ্ছা, আর তার ছোট বোনের ওজন রুবেলের ওজনের চেয়ে 30 কেজি কম, রুবেলের ওজন হচ্ছে 54, তাহলে ছোট বোনের ওজন 30 কেজি কম হলে 24 কেজি। এবার তিনজনের সমষ্টি যোগ করেন, 54, 27 আর 24 যোগ করলে 105। সো এটা কাইন্ড অফ অন্যগুলার থেকে অনেক ইজি ছিল। পরবর্তী প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো, ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? সো এখানে আগে আমরা ডাটাগুলা লিখি। দেখেন ট্রেনের গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার, এখানে মিটারে বলছে, সো সব মিটারে নিয়ে নিতে হবে। সো ট্রেনের গতি হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে 5/18 দিয়ে আপনার করতে হবে, গুণ করতে হবে। সো এখানে 18কে 72 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 4, 4 5 20। সো এটার গতিবেগ হচ্ছে 20। এখন সময় কত লাগছে দেখেন, 1 মিনিটে পার হয়, হ্যাঁ 1 মিনিট, 1 মিনিটে পার হয়, সময় লাগছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। আবার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700, 700 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা এল বলি, এই এল দাবি করি এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে 700। তারপরে
বলছে সেতুটার দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য কত? আমরা ধরবো সেতুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, সেতুটার দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আপনার ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য ইকুয়াল টু হবে এস ইন্টু টি। এস হচ্ছে আপনার, এস হচ্ছে আসলে ঝামেলার বিষয়, আমি ভি লিখি গতিবেগকে, হ্যাঁ গতিবেগকে ভি দিয়ে লিখলাম। তাহলে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, এল হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর এক্স হচ্ছে আপনার সেতুর দৈর্ঘ্য। সো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যদি যোগ করেন তাহলে আপনি পাবেন ভি ইন্টু টি। ভি ইন্টু টি মানে কি? বেগ, আর টি মানে হচ্ছে সময়। তাহলে বেগ তো এই যে এখানে আমরা বের করছি, আর সময় হচ্ছে 60। তাহলে আপনার সত্যি আপনার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700, আপনার সেতুর দৈর্ঘ্য জানেন না এক্স, আর ভি তো জানেন 20, আর সময় লাগছে 60। তাহলে হিসাব করলে দেখা যায় 500। তার মানে সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 500। তাহলে মূলনীতি হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস আপনার সেতুর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে ভিটি। এটা হচ্ছে আপনার মূলনীতি ম্যাথটা করার। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। আর মাত্র অল্প কয়েকটা প্রশ্ন আছে, সো ডোন্ট ওয়ারি। যদি 12 ফুট দীর্ঘ এবং 9 ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের 60% জায়গা ঢেকে দেওয়া যায়, তবে ওই মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট? প্রথম কথা হচ্ছে যে 12-র সাথে 9 গুণ করলে হয় হচ্ছে 108। 108 কিন্তু আপনার মোট যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মোট ক্ষেত্রফল ধরলাম এক্স, সেই ক্ষেত্রফলের 60% ওরা বলেই দিছে। সুতরাং সেখান থেকে এক্স বের করতে চাইলে 108 এর নিচে 60% গুণ করেন। আর 60% মানে কি? 60% মানে 60/100। তাহলে 60 নিচে একটা 100 ছিল, সেই 100টাকে আমরা উপরে গুণ করছি। উত্তর হচ্ছে 180। তো এটাও খুব সহজ ছিল, এটা আগেরটার মতো একটু ঝামেলা না। এরপরে প্রশ্ন হচ্ছে 38 নম্বর। যদি দুইটি সংখ্যার অনুপাত 8:5 হয়, তবে নিচের কোন সংখ্যাটি ওই দুই সংখ্যার যোগফল হতে পারবে না? দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 8:5, তাহলে দুইটা সংখ্যার এই অনুপাতের যোগফল হচ্ছে 13। তাহলে নিচের কোন সংখ্যাটা হতে পারে না? প্রথম কথা হচ্ছে আপনি 52কে 13 দিয়ে ভাগ করলে 4 আসে, 105কে 13 দিয়ে ভাগ করলে 8.08 আসে, 143কে 13 দিয়ে ভাগ করলে আসে 11। তার মানে আপনার এখানে উত্তর হবে হচ্ছে 105। হ্যাঁ, কারণ দেখেন বাকিগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আকারে আসে, কিন্তু এটা কিন্তু ভগ্নাংশ আকারে আসে। সো এখান থেকে এই ট্রিক্স থেকে বোঝা যায় যে আপনার উত্তর এটা হতে পারে, কিন্তু উত্তরটা হচ্ছে 105 হতে পারে না। আর কোনোটিই না, এটা তো আসলে অপশনটা চেক করার কোনো ওয়েও নাই। সো এটার উত্তর হচ্ছে খ। এবার পিতা পুত্র রিলেটেড সেই বিখ্যাত কোয়েশ্চেন যেটা সবসময় এসে থাকে। প্রথমে হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। তাহলে পিতার বর্তমান বয়স আপনি ধরে নেন এক্স বছর, সেটা সরি পুত্রের বর্তমান বয়স ওরা এক্স বছর ধরছে, কারণ দেখেন পুত্রের বর্তমান বয়সই লাস্টে বের করতে বলছে। সো পিতার বয়স কি তাহলে কিভাবে বের করব? দেখেন পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ, তার সাথে আবার 2 যোগ করতে বলছে, কারণ 2 বছর আরো বেশি। তাহলে দ্বিগুণ প্লাস 2 বছর। তারপর বলছে 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 105। তাহলে বর্তমানে ওর বয়স যদি পুত্রের বয়স হয় যদি এক্স, তাহলে 5 বছর পরে ওর বয়স হবে এক্স প্লাস 5। বর্তমানে পিতার বয়স যদি হয় 2x প্লাস 2, তাহলে 5 বছর পরে হবে 2x প্লাস 2 প্লাস 5। এই দুইটা যোগ করলে হবে 102, এবং সেখান থেকে এক্স এর মান পাওয়া গেছে 30। তার মানে পুত্রের বয়স হচ্ছে 30। এটা অ্যাকচুয়ালি সোজাই ছিল। পিতা পুত্রের বেশ জটিল কোশ্চেন আসে, আজকে এটা খুব সহজ কোশ্চেনই আসছে। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে 20% বাড়ানো হলো, মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারি মূল্যের চেয়ে আরো 15% বাড়ানো হলো, মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারি মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল? এইটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো আমি আবারও বলি, ফেব্রুয়ারিতে হচ্ছে জানুয়ারি থেকে 20% বাড়াইছে, মার্চে হচ্ছে ফেব্রুয়ারি থেকে 15% বাড়াইছে, কিন্তু ওরা এখন বলতেছে যে মার্চে যে বাড়ছে যে মূল্যটা সেটা জানুয়ারির তুলনায় কত। তাহলে আমরা ধরে দিই জানুয়ারিতে পণ্য ছিল 100 টাকা, তাহলে 20% বাড়াইলে সেটা ফেব্রুয়ারিতে হয়ে গেল 120 টাকা। আবার 120 টাকা তোমার যদি 15% বাড়াও তাহলে হয়ে যাবে 138 টাকা। তার মানে মার্চে ওই পণ্যের মূল্য তালিকা জানুয়ারির মূল্যের তুলনায় 100 টাকা ছিল জানুয়ারিতে, আর মার্চে হয়ে গেছে 138 টাকা। তার মানে কি 38 টাকা বাড়ছে, তাহলে 100 টাকায় 38 টাকা বাড়ে, তার মানে 38% বাড়ছে। এভাবে যদি করো তাহলে কিন্তু এই কোশ্চেনটাও সমাধান হয়ে যাবে। এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমার কাছে মনে হইলো।
তো এমসিকিউ টাইপের প্রশ্নের পরে রিটেন একটা কোয়েশ্চেন আসছিল এখানে পার্ট 2। এটা আমি আগেই পড়ছিলাম দেখে আমি এগুলা কেটে দিছি। আমি আপনাদেরকে একটু দেখায় দিই যে পার্ট 2 তে রিটেনে 20 মার্কের কোয়েশ্চেন আসছে, 30 মিনিট সময় দিছে। প্রশ্ন ছিল করোনা থেকে কিভাবে রক্ষা পাবে উপায়গুলো লিখো। এই টাইপের প্রশ্ন এখন আর তো আসবে না। কারণ হচ্ছে করোনা ভাইরাসের ব্যাপার-স্যাপার এখন আর নাই আলহামদুলিল্লাহ। RAM, LAN, AI এর পুনরূপ কি লিখতে বলছে। এগুলো আমরা সবাই মোটামুটি জানি। আর একটা প্যারাগ্রাফ লিখতে বলছে 10 মার্কের, যেটা হচ্ছে মর্নিং ওয়াক নিয়ে। আমি যেহেতু আমরা জানি যে আমরা মর্নিং ওয়াক নিয়ে লিখতে পারবো, তাই আমি এটাও কেটে দিছি। আমার কেটে দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমার ফিউচারে যেন ওগুলা আর পড়তে না হয়। মানে ইনশাআল্লাহ যাতে আমি মিসগাইডেড না হই, সময় নষ্ট না করি। আজকে এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।